আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। মে মাসের প্রথম সপ্তাহ পর আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হবে। চলমান তাপমাত্রা আগামী 3 দিন থাকবে। 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব ও উত্তর দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে তাপমাত্রা কমে যাবে। 2 থেকে 3 তারিখে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এইসব অঞ্চলে বৃষ্টি হবে। ধীরে ধীরে দেশের প্রতিটি স্থানে 6 তারিখ পর্যন্ত বৃষ্টি বেড়ে যাবে। এদিকে 3 দিন বাড়ানোর হিট অ্যালার্ট রবিবার সকাল 9:30টায় শেষ হবে। পরবর্তীতে নির্ধারিত করে দেয়া হবে হিট অ্যালার্ট। সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুল রশিদ। এদিকে তীব্র দাবদাহে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, খুলনা, বাগেরহাট ও রাজশাহী সহ বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত। গরমে শীতকালে আসিল না, গরমের কারণে অস্থিরতা, গায়ে লাল লাল গরমের গোটা উঠে গেছে। বর্তমান কন্ডিশন এটা আরো 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। তারপরে যেটা হবে, একটু একটু করে তাপমাত্রা কমবে, বিশেষ করে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা বেশি কমবে, কারণ এইসব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দর্শক, তীব্র দাবদাহের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল আগারগাঁও থেকে এবং বাগেরহাট থেকে শামসুর রহমান। দীপ্ত, দাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর নতুন কি সুখবর দিয়েছে জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছেন যে তাপপ্রবাহ কিন্তু এই যে আরো 2-3 দিন এটি কিন্তু অতিবাহিত হবে এবং আগামী মাসের শুরু থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সে সময় কালবৈশাখী ঝড়ও হতে পারে কয়েকটি জায়গায়। তো তখন কিন্তু তাপপ্রবাহ কিছুটা কমবে এবং তার পাশাপাশি সেই বৃষ্টির আবার 1 থেকে 1.5 সপ্তাহ পরেই কিন্তু আবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেশে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আমি যদি একটু বলি, এই তাপপ্রবাহে কিন্তু সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এই তাপপ্রবাহে কিন্তু তাদের আয়ের যে উৎস সেটিও কমে গিয়েছে। এবং আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁয়ে, সেখানে কিন্তু আপনি দেখছেন যে কৃত্রিম যে বৃষ্টি উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃত্রিম যে বৃষ্টি, সেই বৃষ্টি ঝরানো হচ্ছে এবং এর উদ্বোধন করেছিলেন একটু আগে এখানকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এবং পাশাপাশি তিনি কিন্তু যে 250টি বিশুদ্ধ খাবারের স্পটও ঠিক করে দিয়েছেন, যাতে সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ এই পয়েন্ট থেকে এই গরমে খাবার পানি সংগ্রহ করতে পারে সেজন্য দিয়েছে। এবং তাপপ্রবাহ কিন্তু আসলে আমরা দেখেছি যে রোগবালায়ও বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি হাসপাতালে কিন্তু শিশুদের এবং বৃদ্ধদের, বিশেষ করে উচ্চ পড়া ভিড় দেখা গিয়েছে। গরমজনিত বিভিন্ন রোগ, ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে কিন্তু তারা আসছেন। এবং পাশাপাশি যে দেখা যাচ্ছে যে গরমে যে স্কিনে র্যাশ হয়, সেই রোগগুলোর পরিমাণ বেড়ে গিয়েছে। আমরা শিশু হাসপাতালে কথা বলেছি, তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু তাদের যে পরিসংখ্যান সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এমনটি কিন্তু প্রতিদিনই কিন্তু এই যে রোগীর সংখ্যা প্রতিদিনই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং নিউমোনিয়া নিয়ে অনেকেই এই শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটি কিন্তু বলছেন। আর কি যদি বলি, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে এই যে জলাশয় এবং গাছপালা জলাশয় ভরাট এবং গাছপালা কাটার কারণেই কিন্তু এই তাপপ্রবাহ এই যে অবস্থা সেটি। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা এটাও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে 76 বছরে কিন্তু বছরের ভিতরে কিন্তু এই বাংলাদেশের রেকর্ড ভাঙলো। এত বেশি তাপপ্রবাহ, টানা 27 দিন কিন্তু এই তাপপ্রবাহ চলছে দেশে। এর আগে কিন্তু 2023 সালে 17 দিনের মতো তাপপ্রবাহ ছিল একটানা, এবং এবার কিন্তু সেই রেকর্ডটি ভাঙলো। তো মারফি, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন বাগেরহাটে, শামসুর রহমান। আমরা সরাসরি চলে যাব সেখানে। শামসুর। জি দীপ্ত, আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটও কিন্তু কয়েকদিনের তীব্র তাপদাহে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেই সাথে পশু পাখি সব কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে বিশেষ করে বাগেরহাটে যে মৎস্যগেরগুলো আছে, মৎস্যগেরের যে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে বলে চাষিরা আমাদের জানিয়েছেন। বিশেষ করে বাগেরহাটের রামপাল, মোংলা এবং অন্য যে উপজেলাগুলোতে আছে, প্রত্যেক উপজেলায় কিন্তু যে মৎস্যগেরগুলো আছে, মৎস্যগেরগুলোতে কিন্তু যে তাপদাহে কিন্তু অনেক স্থানে পানি শুকিয়ে গেছে। কোথাও বা আপনার যে পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে কিন্তু মাছ মারা যাচ্ছে, কোথাও আবার পানি কম থাকার কারণে অতিরিক্ত গরমে কিন্তু মাছ মারা যাচ্ছে বলে আমরা জানিয়েছি। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু এই যে মাছগুলো আছে, মাছগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু আর বা 2-3 মাস পরে কিন্তু এই মাছগুলো ধরার সময় ছিল, কিন্তু এই মাছগুলো মারা যাচ্ছে বলে আমরা জানিয়েছেন। এবং কিছু পোনা কিন্তু, বিশেষ করে চিংড়ি পোনা কিন্তু এখন ছাড়ার সময়টাই কিন্তু
অনেক মাছ, অনেক পোনা কিন্তু ছাড়তে পারছেন না, অনেকে দিনের বেলা পোনা ছাড়তে পারছেন না, তীব্র পানিতে অনেক তাপ থাকার কারণে পোনা ছাড়তে পারছেন না, অনেকে আবার যে অনেক রাতে পোনা ছাড়ছেন তারপরে সে পোনাগুলো অনেকে মারা যাচ্ছে। তো এরকম কি আমাদের জানিয়েছেন মৎস্য চাষিরা। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। মারফি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাইল্যান্ডে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম। 15 বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। এ সময় থাইল্যান্ডে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব বজায় রাখার বিষয়ে থাই সরকারের সঙ্গে আলাপ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। দলটিতে গণতন্ত্র নেই বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কিভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেরে বাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাসত্বের তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই। সাইবার বুলিং বন্ধের জন্য শিক্ষার্থীদের ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সকালে ঢাকার মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে সাইবার ক্রাইম সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বিষয়ে সেমিনারে তিনি এ আহ্বান জানান। সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বানও জানান তিনি। সেমিনারে 8টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 শিক্ষার্থী এতে অংশ নেয়। সাইবার ক্রাইমের বুলিং এর শিকার হয়ে তারা আত্মহত্যা করেছে। অনেক ছাত্রী এই যে যারা আমাদের সামনে বসে আছে বা অনেকে আসতে পারে নাই বা স্কুল কলেজে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে তারাও কিন্তু এর শিকার হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে। এটা প্রতিরোধ করার জন্য, এটি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা। বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো 2 জন। সকালে খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপাল উপজেলার সাইদ মোড়ল, আজাদ মোড়ল এবং মোহাম্মদ মনি মল্লিক। হতাহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। পুলিশ জানায়, মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো 2 জন। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এদিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাস চাপায় মারা গেছে সিএনজি অটোরিকশার 2 যাত্রী। আন্তর্জাতিক প্রসঙ্গ, লোহিত সাগরে আন্দ্রোমেডা স্টার অয়েল ট্যাঙ্কার নামে একটি জ্বালানিবাহী জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার হুতিদের বরাতে বিবিসি এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠান আমব্রে হামলার সত্যতা স্বীকার করেছে। জাহাজটি পানামার পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন বলে জানিয়েছেন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। যদিও আমব্রে বলছে সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে। এছাড়া গতকাল ইয়েমেনের সাইদা প্রদেশের বিমান ঘাঁটিতে আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে বিদ্রোহীরা। শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 88 আসনের ভোট গ্রহণ। শুক্রবার দ্বিতীয় দফায় ভোট হয়েছে
পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর রাজ্য সহ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্বিতীয় দফায় ভোট পড়েছে 63%। পশ্চিমবঙ্গ, মণিপুর ও আসামে রেকর্ড 70% ভোট পড়েছে। এদিকে লোকসভা নির্বাচনের মোট গণনা প্রক্রিয়ায় কোনো ধরনের পরিবর্তন হবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। 19 এপ্রিল শুরু হতে হওয়া 7 দফার এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে আগামী 7 জুন। ফল ঘোষণা হবে 4 জুন। গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের সর্বশেষ বোমা হামলায় নারী ও শিশু সহ 15 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলের বর্বর হামলায় আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের তদন্তের আহ্বান জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্স। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে যুক্তরাজ্যের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রাহাতির পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 34,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 77,368 জন। খেলার খবর, ক্রিকেট। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। 5 ম্যাচ সিরিজের 2টিতে জয় নিয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে জয়ের ছন্দ ধরে রেখে ঘরের মাঠে সিরিজ নিজেদের করতে চায় বাবর আজমের দল। সেই সঙ্গে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটাও সেরাভাবে সারতে চায় ম্যান ইউ গ্রিন। তবে শেষ ম্যাচে জয় পেতে চায় নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় পেলে 2-2 ব্যবধানে সমতা নিয়ে সিরিজ শেষ করতে পারবে ব্ল্যাক ক্যাপস বাহিনী। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ দুপুর 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।